আজকে আমরা আলোচনা করছি ক্লাস 10-এর ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় থেকে। ক্লাস 10-এর ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় ভারত অধ্যায়টির অন্তর্গত যে মৃত্তিকা রয়েছে সেই মৃত্তিকা সম্পর্কে আজকে আলোচনা শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে এই ভিডিওতে ওয়েলকাম জানাই এবং তোমরা নিশ্চয়ই জানো যে ক্লাস 10-এর ভূগোল বইয়ের ভারত এই অধ্যায়ের মৃত্তিকা থেকে আমাদের কিন্তু এর আগে কয়েকটি ক্লাস করা হয়ে গেছে, যেখানে আমরা কৃষ্ণ মৃত্তিকা এবং পলিমৃত্তিকা সম্পর্কে আলোচনা করেছি সেই ক্লাসগুলোতে। আজকে আমরা আলোচনা করব লোহিত মৃত্তিকা থেকে। লোহিত মৃত্তিকা সম্পর্কে প্রথমে আজকে আমরা আলোচনা করব। লোহিত মৃত্তিকা সম্পর্কে তোমাদের সবাইকে এখন ভালো করে এই মাটি সম্পর্কে বোঝাচ্ছি এবং তো পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহ একটুখানি লক্ষ্য করো এবং এই মাটির বিবরণটা তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে প্রথমেই রয়েছে আঞ্চলিক বন্টন। ভারতের প্রায় 3.5 লক্ষ বর্গ কিমি জুড়ে রয়েছে লোহিত মৃত্তিকা। লোহিত মৃত্তিকার কথা বলা হচ্ছে, এই লোহিত মৃত্তিকা ভারতের প্রায় 11% অঞ্চল জুড়ে আছে। আমাদের যে ভারত, এই ভারতের 11% অঞ্চল জুড়ে রয়েছে লোহিত মৃত্তিকা। তোমরা এই শতকরা পরিসংখ্যানটা কিন্তু একটু মাথায় রাখবে যে ভারতের প্রায় 11% অঞ্চল জুড়ে লোহিত মৃত্তিকার অবস্থান। এটাও কিন্তু একটি ছোট প্রশ্নের উপযোগী। আর অন্যভাবে হিসাবটা হলো প্রায় 3.5 লক্ষ বর্গ কিমি জুড়ে রয়েছে লোহিত মৃত্তিকা। লোহিত মৃত্তিকা কোন কোন রাজ্যে দেখা যায়? কর্ণাটক, মহারাষ্ট্রের দক্ষিণ পূর্বাংশ, অন্ধ্রপ্রদেশের পূর্বভাগ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের দক্ষিণ অংশ, পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া জেলায় এবং উত্তর পূর্বের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে এই মৃত্তিকা দেখা যায়। এই যে ভারতে যে লোহিত মৃত্তিকা, এই লোহিত মৃত্তিকা এতক্ষণ যে তোমাদের অঞ্চলগুলির নাম বলা হলো, এই অঞ্চলগুলিতে বিশেষ করে এই রাজ্যগুলিতে লোহিত মৃত্তিকা বেশি দেখা যায়। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে লোহিত মৃত্তিকা কোথায় কোথায় দেখা যায় তোমরা শুনলে যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা, বাঁকুড়া জেলায় কিন্তু এই মাটি দেখা যায়। তাহলে তোমরা লোহিত মৃত্তিকা কোন কোন রাজ্যে দেখা যায় এটা কিন্তু জেনে নিলে। এবার এই মাটির উৎপত্তি সম্পর্কে তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো। লোহিত মৃত্তিকার উৎপত্তিটা কিভাবে হলো? অধিক উষ্ণতা ও আর্দ্রতার প্রভাবে প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা গভীর আবহবিকারের মাধ্যমে এই মৃত্তিকায় পরিণত হয়েছে। লোহিত মৃত্তিকার উৎপত্তিটা তাহলে কিভাবে হলো না, অধিক উষ্ণতা অর্থাৎ অত্যধিক তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাবে, অর্থাৎ জলীয় যে ভাব তার প্রভাবে, এই আর্দ্রতার প্রভাবে প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা গভীর আবহবিকারের মাধ্যমে এই মৃত্তিকায় পরিণত হয়েছে, অর্থাৎ লোহিত মৃত্তিকার পরিণত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এর উৎপত্তিটা ঠিক কীভাবে হলো। লোহিত মৃত্তিকার গুরুত্ব সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই মাটি অনুর্বর হলেও মিলেট, বাদাম, ভুট্টা, সোয়াবিন, আঙুর ও কফি উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী। এই যে লোহিত মৃত্তিকা তোমরা বইতে পড়ছো বা পড়বে, লোহিত মৃত্তিকা, এই লোহিত মৃত্তিকা এর গুরুত্বটা ঠিক কতটা, বা এই মাটি কোন কোন ফসল চাষের বিশেষ উপযোগী। এই মাটি অর্থাৎ লোহিত মৃত্তিকা হলো মিলেট, বাদাম, ভুট্টা, সোয়াবিন, আঙুর ও কফি উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী। অর্থাৎ লোহিত মৃত্তিকায় এই ফসলগুলো কিন্তু খুব ভালো উৎপন্ন হয়। জলসেচ ও সার প্রয়োগের মাধ্যমে এই মাটিতে ধান, তৈলবীজ, ডাল প্রভৃতির চাষ করা হয়। লোহিত মৃত্তিকায় যদি জলসেচ আর সার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ধান, তৈলবীজ, ডাল ইত্যাদিও এই মাটিতে ভালো উৎপন্ন হতে পারে। তাহলে লোহিত মাটির গুরুত্বটা তোমরা কিন্তু বুঝতে পারলে এবং তোমরা জানতে পারলে যে লোহিত মৃত্তিকায় কোন কোন ফসল ভালো উৎপন্ন হয়। এবার তোমাদেরকে বলছি লোহিত মৃত্তিকার উপাদান ও বৈশিষ্ট্য। লোহিত মৃত্তিকার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জেনে রাখো। 1 নম্বরে যে বৈশিষ্ট্যটা রয়েছে যে মাটিতে লোহার পরিমাণ বেশি থাকায় রং লাল, তবে কখনো কখনো
এর রং বাদামি ধূসর ও হলুদ হয়। লোহিত মৃত্তিকার রং সামান্য লাল বর্ণের দেখতে লাগে, তার কারণ হলো এতে লোহার ভাগটা বেশি থাকে। তবে সবসময় কিন্তু লোহিত মৃত্তিকার বর্ণ কিছুটা লাল হবে না, এর রং বাদামি ধূসর হলুদ ও হয়। আচ্ছা, এই একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি তোমরা জেনে নাও, পলি ও বালিকণার ভাগ বেশি। লোহিত মৃত্তিকার মধ্যে কিন্তু পলি আর বালির কণার ভাগটা বেশি থাকে। ঠিক আছে, পলি ও বালিকণার ভাগ বেশি থাকে লোহিত মৃত্তিকায়। 3 নম্বর বৈশিষ্ট্যটা হলো ফসফরাসের পরিমাণ খুব বেশি, কিন্তু নাইট্রোজেন ও চুনের ভাগ সামান্য এবং জৈব পদার্থের পরিমাণ খুব কম বলে অনুর্বর। তৃতীয় বৈশিষ্ট্যতে যেটা বলা হচ্ছে যে লোহিত মৃত্তিকায় ফসফরাসের পরিমাণ খুব বেশি, কিন্তু নাইট্রোজেন ও চুনের ভাগ সামান্য। হ্যাঁ, এই মাটিতে ফসফরাস বেশি থাকলেও নাইট্রোজেন আর চুন থাকে খুবই সামান্য। জৈব পদার্থের পরিমাণটা খুব কম বলে অনুর্বর। দেখো, কোনো মৃত্তিকা তাতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকলে কিন্তু সেই মাটি ফসল চাষের জন্য উপযোগী বেশি হয়। তো লোহিত মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণটা কিছুটা হলেও কম, যার জন্য এই মাটিটা একটু অনুর্বর। তাহলে তোমরা লোহিত মৃত্তিকা সম্পর্কে এই যে আলোচনা করলাম বা বুঝিয়ে দিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের আরও একবার বলে দিচ্ছি, এই লোহিত মৃত্তিকা সম্পর্কে তোমরা যে যে তথ্যগুলো ভালো করে পড়ে মনে রাখবে সেটা হচ্ছে যে ভারতের শতকরা কতটা জায়গা জুড়ে লোহিত মৃত্তিকা রয়েছে, প্রায় 11% অঞ্চল জুড়ে, আর কিংবা প্রায় 3.5 লক্ষ বর্গ কিমি স্থান জুড়ে রয়েছে বা অঞ্চল জুড়ে রয়েছে লোহিত মৃত্তিকার অবস্থান। তো এইটা কিন্তু তোমরা ছোট প্রশ্নের জন্য পড়বে। তোমরা পড়ে নেবে লোহিত মৃত্তিকা ভারতের কোন কোন রাজ্যে দেখা যায়, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের কথাটা তোমরা মনে রাখবে যে পশ্চিমবঙ্গের বীরভূম বাঁকুড়া জেলায় লোহিত মৃত্তিকা দেখা যায়। লোহিত মৃত্তিকার উৎপত্তি এটা তোমরা পড়ে নেবে। আর ভালো করে পড়বে এর গুরুত্বটা সম্পর্কে, যে লোহিত মৃত্তিকার গুরুত্ব কী, এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে মনে রাখবে। বিশেষ করে লোহিত মৃত্তিকা কোন কোন ফসল চাষের উপযোগী, লোহিত মৃত্তিকায় কোন কোন ফসল ভালো চাষ হয় বা উৎপন্ন হয়, এটা কিন্তু তোমরা অবশ্যই পড়ে মনে রাখবে। লোহিত মৃত্তিকার উপাদান ও বৈশিষ্ট্যগুলোও পড়ে নেবে তোমরা। এখান থেকে 3টে না পারলেও 2টো বৈশিষ্ট্য পড়ে মনে রাখবে। তাহলে লোহিত মৃত্তিকা সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব আরেকটি মাটি সম্পর্কে, এটি হলো ল্যাটেরাইট মৃত্তিকা। তোমরা এর আগেও অন্যান্য ক্লাসের বইতে পড়েছো যে ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট নামটি, এই মাটির নাম তোমরা শুনেছো আগেই। সেই ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে এখন আমরা জেনে নেব। আঞ্চলিক বন্টন: কর্ণাটক, তামিলনাড়ু, তারপরে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ ও মেঘালয়ের কয়েকটি অঞ্চলের প্রায় 2.5 লক্ষ বর্গ কিমি, প্রায় 8% স্থান জুড়ে এই মৃত্তিকা দেখা যায়। তাহলে তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে নাও যে এই যে ল্যাটেরাইট মৃত্তিকা কোন কোন রাজ্যে দেখা যায়: কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ ও মেঘালয়ের কয়েকটি অঞ্চলের প্রায় 2.5 লক্ষ বর্গ কিমি স্থান জুড়ে এই মৃত্তিকা দেখা যায়। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোনো কোনো জায়গায়। আর প্রায় 8% স্থান জুড়ে রয়েছে এই মৃত্তিকা অবস্থান। আচ্ছা, উৎপত্তি: অধিক বৃষ্টির ফলে আবহবিকারগ্রস্ত উচ্চভূমির প্রাচীন শিলাস্তর থেকে সিলিকা ও অন্যান্য পদার্থ অপসারিত হয় এবং পড়ে থাকে লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড ও হাইড্রক্সাইড, এবং সৃষ্টি হয় ল্যাটেরাইট। তাহলে ল্যাটেরাইট মাটির যে উৎপত্তি এটা ঠিক কীরকম হলো না, ল্যাটেরাইট মাটির উৎপত্তিটা হচ্ছে অধিক বৃষ্টির ফলে আবহবিকারগ্রস্ত উচ্চভূমির প্রাচীন শিলাস্তর থেকে সিলিকা ও অন্যান্য পদার্থ অপসারিত হয় এবং পড়ে থাকে কি লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড ও হাইড্রক্সাইড, এবং সৃষ্টি হয় ল্যাটেরাইট। তা তোমরা মোটামুটি ল্যাটেরাইট মাটির উৎপত্তি সম্পর্কে বুঝতে পারলে। এবার চলে আসছি এর গুরুত্ব। এই যে ল্যাটেরাইট মাটি, এই মাটিতে কোন কোন ফসল ভালো চাষ হয়। এই মাটি অনুর্বর বলে কৃষিকাজের সহায়ক নয়। তাহলে এই ল্যাটেরাইট মাটি অনুর্বর, যার জন্যে এই মাটি কিন্তু কৃষিকাজের খুব একটা সহায়ক নয়।
তবে জলসেচ ও সার প্রয়োগের মাধ্যমে এই মাটিতে চা, কফি, রবার ও বাদামের চাষ হয়। গ্রামাঞ্চলে রাস্তাঘাট নির্মাণে এই মাটি ব্যবহার হয়। দেখো, ল্যাটেরাইট মাটি কিন্তু কৃষিকাজের জন্য অতটা সহায়ক নয়। তো এতে জলসেচ আর সার প্রয়োগ করলে এই মাটিতে কয়েকটি ফসল ভালো হয়, যেমন চা, কফি, রবার, বাদাম এগুলো চাষ হয়। আর এই মাটি ব্যবহার করা হয় গ্রামাঞ্চলে রাস্তাঘাট নির্মাণে কাজে ব্যবহার করা হয়। এবার জেনে নেওয়া যাক ল্যাটেরাইট মাটির উপাদান ও বৈশিষ্ট্য সম্পর্কে। ল্যাটেরাইট মাটিগুলোতে কি কি উপাদান থাকে এবং এর বৈশিষ্ট্য কি, এগুলো এখন আমরা জেনে নেব। 1 নম্বর হলো রং লাল, বাদামি ও হলদে বাদামি। এই মাটির রং লাল কিংবা বাদামি, হলদে বাদামি রং দেখতে হয়। তোমরা জানো যে ল্যাটেরাইট মাটির রং একটু লাল হয়। বৈশিষ্ট্য নাম্বার 2, মাটিতে জল থাকলে থকথকে, কিন্তু শুকিয়ে গেলে শক্ত ইটের মতো হয়। এই মাটি যদি ভেজা থাকে বা জল থাকে তখন কিন্তু মাটিটা থকথকে হয়, কিন্তু এই ল্যাটেরাইট মাটি শুকিয়ে গেলে শক্ত ইটের মতো হয়। আর ল্যাটিন শব্দ যে ল্যাটেরাইট, এই ল্যাটেরাইটটা ল্যাটিন শব্দ, এর অর্থ হলো ইট। এটাও কিন্তু তোমরা মনে রাখবে যে ল্যাটেরাইট শব্দটি কোন দেশীয় শব্দ। এটা একটা ল্যাটিন শব্দ, এর অর্থ ইট। 3 নম্বর বৈশিষ্ট্যটা তোমরা বুঝে নাও। লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ অক্সাইড মৃত্তিকার প্রধান উপকরণ। এই যে ল্যাটেরাইট মৃত্তিকা বা মাটি, এর প্রধান উপকরণ হলো লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ অক্সাইড, এগুলোই হলো এর প্রধান উপকরণ। 4 নম্বর, বড় শক্ত দলা বা বিচ্ছিন্ন কাঁকরের মতো পদার্থ দিয়ে এটি সৃষ্ট। এই মাটিটা দেখতে কিন্তু বড় শক্ত দলা বা বিচ্ছিন্ন কাঁকরের মতন হয়, কাঁকর জাতীয় হয় এবং শক্ত দলাও হয়। আর নাম্বার 5 যে বৈশিষ্ট্যটা, অন্যান্য খনিজ ও জৈব পদার্থ থাকে না বলে অনুর্বর। এই মাটিতে, অর্থাৎ ল্যাটেরাইট মাটিতে জৈব পদার্থ থাকে না বললেই চলে। তো এই কারণেই কিন্তু এই মাটি অনুর্বর এবং খনিজ পদার্থও এই মাটিতে খুব একটা থাকে না। তার জন্যে কিন্তু চাষের পক্ষে ল্যাটেরাইট মাটি একটু অনুর্বর। তাহলে তোমরা আশা করি এই ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো এবং ল্যাটেরাইট মাটি কোন কোন উপাদান দিয়ে গঠিত এটাও তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই বৈশিষ্ট্যগুলো পড়ে নেবে। এখান থেকে অন্তত 5টি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, তোমরা 3টে বৈশিষ্ট্য পড়ে নেবে। আর ল্যাটেরাইট মাটির যে উপাদান বা উপকরণ, এগুলো একটু মনে রাখবে। আর এই ল্যাটেরাইট মাটি আমরা জানলাম যে ফসল চাষের জন্য অতটা উপযোগী নয়, তবুও এই মাটিতে জলসেচ ও সার প্রয়োগ করলে কোন কোন ফসল চাষ হতে পারে এটা তোমরা একটু পড়ে রেখো। আর কোন কোন রাজ্যে এই মাটিগুলো দেখা যায় এটা তোমরা এমনি পড়ে নেবে। আর কতটা স্থান জুড়ে এই মাটির অবস্থান, প্রায় 8% স্থান জুড়ে এই মাটি রয়েছে, এটা তোমরা মনে রাখবে। তোমাদেরকে এবার আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি যে ল্যাটেরাইট মাটি কেন অনুর্বর। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে ল্যাটেরাইট মাটি অনুর্বর কেন। কেননা এতে জৈব পদার্থ থাকে না, খনিজ পদার্থ প্রায় থাকে না, এই কারণেই কিন্তু এই মাটি অনুর্বর। তবু তোমরা এখন আরেকবার একটু বুঝে নাও যে ল্যাটেরাইট মাটি কেন অনুর্বর, অর্থাৎ এই মাটি ভালো ফসল চাষের জন্য উপযুক্ত নয় কেন। বাদামি বর্ণের কাঁকর জাতীয় পদার্থ দিয়ে তৈরি এই মৃত্তিকায় জৈব পদার্থ চুন, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন প্রভৃতির পরিমাণ খুবই কম। এই যে ল্যাটেরাইট মাটি, এই মাটিতে বাদামি বর্ণের কাঁকর জাতীয় পদার্থ দিয়ে তৈরি এই মাটি, বা একটু লালচে বর্ণ হতে পারে। তো এই মাটিতে জৈব পদার্থ, তারপর চুন, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন ইত্যাদি খনিজ উপাদান খুব কম থাকে। লিচিং পদ্ধতি অত্যন্ত সক্রিয় বলে এই মাটির উপর থেকে খনিজ পদার্থ নিচে চলে যায়। এই মাটির মধ্যে থাকা যে খনিজ পদার্থ তা কিন্তু মাটির মধ্যে থাকে না, নিচের দিকে চলে যায় এবং এই মাটির জল ধারণ ক্ষমতাও কম। তাই ল্যাটেরাইট মাটি অনুর্বর। এই মাটিতে জল চাষের জন্য ঠিক যেরকম জল ধারণ ক্ষমতা প্রয়োজন, এই মাটির কিন্তু জল ধারণ ক্ষমতা ততটা নয়, খুবই কম। তো এই জন্যেই কিন্তু ল্যাটেরাইট মাটি একেবারে অনুর্বর। তাহলে তোমরা ল্যাটেরাইট মাটি কেন অনুর্বর এটা কিন্তু আশা করি বুঝতে পেরেছো। আর ল্যাটেরাইট মাটি কেন অনুর্বর এটা কিন্তু তোমরা অবশ্যই পড়ে রেডি করে নেবে। তাহলে তোমাদের আজকে ল্যাটেরাইট মাটি এবং তার আগে লোহিত মৃত্তিকা সম্পর্কে আলোচনা করলাম। তো আশা করি এই আলোচনায় তোমাদের যা বোঝানো হলো তোমরা বুঝতে পেরেছো। তো এর মধ্যে থেকেও যদি কোনো একটি
টপিক না বুঝে থাকো তোমরা আমাদের জানাতে পারো এবং তোমাদের সেটা পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব। আর এর পরের ক্লাসে পার্বত্য বা অরণ্য মৃত্তিকা থেকে আবার তোমাদের বোঝাবো। তো আজকে এখানেই শেষ করছি আলোচনা। তোমরা প্রত্যেকে বছরের শুরু থেকে খুব ভালো করে মনোযোগ সহ পড়াশোনা করো এবং ভূগোল সাবজেক্টটি অন্যান্য সাবজেক্টের পাশাপাশি ভূগোল সাবজেক্টটিও কিন্তু খুব ভালো করে পড়ে রেডি করো এবং পড়ার পাশাপাশি তোমরা পড়াগুলো অবশ্যই লিখে তোমরা পড়াগুলো একদম রেডি করে নেবে। অর্থাৎ পড়ার পর সেই পড়া বিষয়টি তোমরা কিন্তু না দেখে লিখবে এবং তারপর সেটি অবশ্যই মিলিয়ে সংশোধন করে নেবে। এইভাবে কিন্তু পড়াগুলো বছরের শুরু থেকে তোমরা করে একদম নিজেকে প্রস্তুত করে নাও এবং এই সাবজেক্টের সিলেবাসটা তোমরা কমপ্লিট করো ধীরে ধীরে। তাহলে আজকে এখানে আলোচনা শেষ করছি। আর একদম শেষে তোমাদের বলে রাখি, এই মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না, কেননা এই চ্যানেলে ক্লাস 10-এর ভূগোল বইয়ের নিয়মিত ক্লাস করা হয়। এছাড়া অন্যান্য ক্লাসেরও কিছু ক্লাস করানো হয়। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আজকে তাহলে এখানেই শেষ করছি আলোচনা।